স্বাধীনতার পর গত ৪৪ বছরে বাংলাদেশ নানা অর্জনের দিক থেকে অনেক দেশের কাছেই একটি অনুকরণীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু অনেকে মনে করেন এই সময়ের মধ্যে বাংলাদেশ আরও অনেক দূর যেতে পারত। বাংলাদেশের সামনে অবশ্য সেই সম্ভাবনার দ্বার এখনও উন্মুক্ত। প্রয়োজন সুযোগগুলোকে কাজে লাগানো। বাংলাদেশকে যারা এগিয়ে নেবেন সেই তরুণরা এর জন্য কতটা প্রস্তুত? আগামীতে কেমন বাংলাদেশ তারা দেখতে চান? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন, প্রযুক্তি নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি সংস্থা মায়ার প্রতিষ্ঠাতা সদস্য শাহনা সিদ্দিকী এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা BIDS এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। বিবিসি বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। বিবিসি বাংলাদেশ সংলাপের চলতি সিরিজের এটিই হচ্ছে সর্বশেষ অনুষ্ঠান। সেই জন্য একটু ভিন্ন আঙ্গিকে এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি। আজ এই অনুষ্ঠানে দর্শক হিসাবে যারা যোগ দিয়েছেন তাদের সবার বয়স 18 থেকে 30-এর মধ্যে এবং এরা সবাই প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের তরুণ প্রজন্মকে। আগামীর বাংলাদেশকে আপনারা কিভাবে দেখতে চান সেই বিষয়টি নিয়েই আজ আপনাদের কাছ থেকে শুনব। তো আপনারা যে প্রশ্নগুলো করবেন সেটা প্যানেলে যারা আছেন ওনারা এখনও সেটি জানেন না। যখন প্রশ্নটি উত্থাপিত হবে তখনই তারা জানতে পারবেন। যাই হোক, প্রথম প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্নটি করবেন নুজহাত আহমেদ সাবাহ। ধন্যবাদ। আমার প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে বর্তমানে যে ধরনের রাজনীতি চলছে তা তরুণ প্রজন্মের চিন্তা ভাবনা এবং আশা আকাঙ্ক্ষাকে আসলে কতটুকু ধারণ করতে পারছে? ধন্যবাদ আপনাকে। যে ধরনের বাংলাদেশের রাজনীতি চলছে, তরুণ প্রজন্মের চিন্তা ভাবনা, আশা আকাঙ্ক্ষা এটা কতটা ধারণ করতে পারছে? ডক্টর নাজনীন। আসলে তরুণ প্রজন্ম যেটা চায় সেটা হচ্ছে যে তারা একটা সুন্দর জীবন চায়, সুন্দর ভবিষ্যৎ চায়। যে আমি যেটা মনে করি যে সেখানে কর্মসংস্থানের বিষয়টি, আয় রোজগারের বিষয়টি বোধহয় সবচেয়ে বেশি প্রাধান্য পায় এবং একটা নিরাপদ জীবনের বা একটা সুশৃঙ্খল জীবন সেটা হচ্ছে প্রাধান্য পায়। শুধু দুটো দিক আছে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল নিরাপত্তা, আরেকটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। তো আমার যেটা মনে হয় যে সেইগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের এডুকেশন। এবং বর্তমানে যে ধরনের রাজনীতি চলছে আমার কাছে অনেক ক্ষেত্রেই মনে হয় যে এটা তরুণ প্রজন্মকে ব্যবহার করার একটা প্রক্রিয়া এটার মধ্যে আছে। এবং অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে রাজনীতি না, দুটোকে আলাদা করতে হবে। অনেক প্রোগ্রাম আছে যে প্রোগ্রামগুলো তরুণ প্রজন্মকে এগিয়ে দিচ্ছে, সেটা ডিজিটালাইজ করার কথা, এডুকেশন বলি, নারী এডুকেশন, সেগুলো এগিয়ে দিচ্ছে। অন্যদিকে পিওর অর্থে যে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে যেভাবে তরুণ প্রজন্মকে ব্যবহারের একটা প্রচেষ্টা, সেটা কিন্তু আমরা অতীতেও দেখেছি এবং আমার কাছে মনে হয় এটা চলছে। যে ধারার রাজনীতি চলছে বা যেভাবে চলছে সেটা মানে তরুণদের কথা সেখানে কতটা চিন্তা করা হচ্ছে, নাকি এখন খুবই ট্র্যাডিশনাল সে ওয়েতে চলছে জিনিসটা? আমি বলেছি তরুণদের কথা দুভাবে করা হচ্ছে। একটি হচ্ছে তরুণ শক্তিকে ছাড়া চলবে না, সুতরাং তরুণকে এগিয়ে নিতে হবে, তারা অর্থনৈতিকভাবে তাকে সক্ষম করতে হবে, সে প্রচেষ্টা আছে। অ্যাট দ্য সেম টাইম রাজনীতির যে সরাসরি কিছু লক্ষ্য, যেখানে মিটিং মিছিল বলি বা বিভিন্ন প্রোগ্রাম আছে, সেখানে আমার কাছে মনে হয় যে তরুণদেরকে ব্যবহারের একটা প্রবণতা আছে। আচ্ছা, সেটা কি ইতিবাচকভাবে না নেতিবাচক? সেটি নেতিবাচক। ধন্যবাদ। শাহনা সিদ্দিকী। আমি যেটা বলবো যে ইনফ্যাক্ট আমি দুইভাবে বলবো যে এক হচ্ছে গিয়ে যে আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে ইটস ইউথ নন রেসপন্সিভ, যে ইউথদেরকে নিয়ে খুব কথা বলা হয় যে তরুণ প্রজন্ম সবসময়, কিন্তু এটা এখন কিন্তু বড়োভাবে সবসময় বলা হয়। কিন্তু আমি যতটুকু দেখেছি ইন টার্মস অফ আইন কানুন, তারপরে আপনার অনেক ধরনের হেলথ সার্ভিস, কারণ আমি ওই দিকে আমি যেহেতু কাজ করি, সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে আমি কাজ করি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তরুণদের সাথে ওদের যেসব ধরনের প্রবলেম হচ্ছে, যে আপনাদের যেসব ধরনের প্রবলেম অ্যাকচুয়ালি হচ্ছে, সেটা কিন্তু একদমই রিফ্লেক্টিভ না। ল হোক আর সার্ভিসেস হোক, কোনো কিছুতেই কিন্তু আসলে ইয়াং ছেলেমেয়েরা কী চাচ্ছে সেটাতে কিন্তু দেয়ার ইজ নো রিলেশনশিপ। এটা কেন চাচ্ছে না বলে আপনার মনে হয়? কারণটা কি? কারণ একটা হচ্ছে গিয়ে যে আমি যদি সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে যদি আমি বলি, যে সেখানে যেরকম অনেক ধরনের স্টিগমা আছে, হ্যাঁ, যেটা নাকি ধরেন এখন আমাদের মানে সামাজিক একটা কারণের জন্যই কিন্তু সব স্টিগমাগুলো আছে। মানে এই যে একটা আমরা বিভিন্ন পরিসংখ্যানে দেখি যে গত 20 বছরে বাংলাদেশ বিভিন্ন সূচকে অনেক এগিয়েছে, নানা ধরনের অগ্রগতি বাংলাদেশের আছে, কিন্তু যে অভিযোগটা আছে যে বাংলাদেশের রাজনীতি এখনো পেছনে পড়ে আছে।
এর কারণটা কি? রাজনীতির দিক থেকে আমি যেটা বলবো যে এখানে একটা সিটিজেনশিপেরও ব্যাপার আছে, যে এক হচ্ছে গিয়ে যে আমরা সবসময় পয়েন্ট আউট করি যে সরকার আমাদের জন্য কতটুকু করছে অথবা করছে না, কিন্তু সেখানে কিন্তু নিজের অধিকার এবং নিজের রেসপন্সিবিলিটি সেটাও কিন্তু জানাটা একটা বিশাল বড় একটা জিনিস। কারণ এটা যেটা আমি দেখি, যেহেতু আমি অনেক ইয়াং ছেলেমেয়েদের সাথে কাজ করি, নিজেদের যে বেসিক রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, রাইটসের সাথে অধিকারের সাথে কিন্তু রেসপন্সিবিলিটিস আসে, সেটাতেই কিন্তু সিটিজেনশিপ। সেখানে গিয়ে কিন্তু ইয়াং ছেলেমেয়েরা আমি দেখছি যে ওখানে একটা নলেজ গ্যাপ আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের সারিতে যাই এই বিষয়ে মতামত নেওয়ার জন্য। অনেকগুলো হাত উঠেছে, শুরুতেই মাঝখানে একজন। জি, বাংলাদেশের যে রাজনৈতিক ধারা বা রাজনীতি যেখানে চলছে সেখানে আপনাদের আশা আকাঙ্ক্ষার কি প্রতিফলন হচ্ছে, সেটাকে ধারণ করছে বাংলাদেশের রাজনীতি? সেটি সম্ভবত ধারণ হচ্ছে না। যদি হতো তাহলে হচ্ছে আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক উভয় ক্ষেত্রেই সমানভাবে তরুণদের গুরুত্ব দেওয়া হতো। অথচ এখানে আমরা কি চাই, আমি বর্তমানে আমার বয়স হচ্ছে 22 বছর, কিন্তু আমি এখন আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। সুতরাং এটাই হচ্ছে রাজনৈতিকভাবে যে আমাদের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটাই হচ্ছে তার পূর্ব লক্ষণ। ধন্যবাদ আপনাকে। এখানে তৃতীয় সারিতে আরেকজন, স্ট্রাইপ শার্ট। আমার মনে হয় যে বর্তমানে যে রাজনীতি চলছে সেখানে তরুণরা তেমনভাবে ভূমিকা রাখতে পারছে না বা তাদেরকে ভূমিকা রাখার সুযোগ দেওয়া হচ্ছে না। তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে তরুণ সমাজের যে আশা আকাঙ্ক্ষা, একটা সুখী সুন্দর বাংলাদেশ যেটা হবে তরুণদের উপযোগী, যেখানে কোনো সহিংসতা থাকবে না, সেখানে তরুণরা তাদের স্বাধীন মতো মত প্রকাশ করতে পারবে, এমনকি তারা যা ইচ্ছা তা করতে পারে। কিন্তু এটার এই ধারণার কারণটা কি? কারণ হচ্ছে যে আমরা তো দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যেসব ছাত্র সংগঠন আছে সেখানে অনেক তরুণরা যোগ দিচ্ছে, তারা রাজনীতি করছে। তাহলে কিন্তু এখানে আমরা যদি দেখি যে আমি যে বিভিন্ন জায়গায় একটা বিশ্ববিদ্যালয়ে পড়ি, এখানে দেখা যায় যে অনেককে জোর করে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যাওয়া হয়, নাহলে তাদেরকে হলে থাকতে দেওয়া হয় না। এটা একটা কারণ। সো এখানে অনেকেই যে মন থেকে রাজনীতি করা বা ভালোবেসে রাজনীতি করা এটা কম করে, ওই জন্য দেখা যাচ্ছে যে এই ধরনের একটা লেজুর ভিত্তির একটা ধারা তৈরি হয়ে গেছে। এই জন্য অনেক ধন্যবাদ আপনাকে। পেছনের দিকে আরেকজন দর্শক, ডান দিকে। আমি ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি বলবো যে বিশ্ববিদ্যালয়গুলো হলের মানে বিভিন্ন হলগুলোতে কোন দলকে ওরা সাপোর্ট করবে এই ক্ষেত্রে মানে আরেকটু নজর দেওয়া উচিত। আমরা কি পুরোপুরি স্বাধীনতা পাচ্ছি? এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বড় রাজনৈতিক দলগুলো সবসময়ই বলে যে আমরা তরুণদের জন্য রাজনীতি করি, আগামীর বাংলাদেশের জন্য রাজনীতি করি, কিন্তু তাদের কর্মকাণ্ডে কি সেটা দেখা যায়? আমি বলবো যে না, দেখা যায় না। অনেক ক্ষেত্রেই ওদেরকে প্রেশারাইজ করা হয়। যেমন হলে সেকেন্ডলি এক ভাইয়া বলছে যে হলগুলোতে আসলে আমাদের মানে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। আসলেই চাপিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমরা যদি সেই দলকে সাপোর্ট না করি তাহলে আমাদের হলে থাকতে দেওয়া হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। এখানে আরেকজন দর্শক। হ্যাঁ, আমরা জানি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আমরা যদি পূর্বের দিকে যাই তাহলে সেখানে দেখি গণতন্ত্রের চর্চা অনেকটাই ব্যাহত হচ্ছে। আর সেই গণতন্ত্রের চর্চা ব্যাহত হওয়ার কারণে তরুণদের মনস্তান্ত্রিক অনেকটা প্রভাব পড়তেছে। আমরা সেই প্রভাব থেকে বাঁচতে চাই। কিন্তু এই যে আমি একটি সার্ভে দেখছিলাম, জরিপ, যেটা ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে করা হয়েছিল, সেখানে বলা হচ্ছে, একেবারে সাম্প্রতিক সার্ভেটা হয়েছে, বাংলাদেশের 75% তরুণ এখনও বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আশাবাদী। কিন্তু আপনি যে কথাটা বলছেন সেটার সঙ্গে তো এটা মিলছে না। আমরা তো সবাই আশাবাদী, কিন্তু সেই আশাটা কবে পূরণ হবে সেটা নিয়ে আমরা খুবই বিস্মিত। কারণ যে সরকারি আসতেছে সেই সরকারি তাদের নিজের পেট ভরার জন্য অনেক কিছু করতেছে, আসলে তরুণ সমাজ আমাদের দেশের জন্য কোনো কিছু করতেছে না, সেজন্য আমরা খুবই বিস্মিত। ধন্যবাদ আপনাকে, ডক্টর আসাদুজ্জামান রিপন। কেন পারছেন না তরুণদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনীতিতে? দেখুন, দেশ রাষ্ট্রটা চালানোর দায়িত্ব হচ্ছে রাজনীতিকদের, এবং এটার একটা বাহন হচ্ছে রাজনৈতিক দল। কিন্তু আমরা বিগত অনেক বছর ধরে আমাদের দেশে যে স্টাইলে রাজনীতি চলছে, এতে করে কিন্তু আমাদের তরুণ সমাজ খুব আশান্বিত হওয়ার কোনো কারণ নেই। আমার কন্যা সমতুল্য যে মেয়েটি, 22 বছর বয়সে যে মেয়েটি বললেন, তিনি তার জীবনে প্রথম ভোটটি দিতে পারলেন না। তার জীবনটা শুরু হল একটা নেতিবাচক ধারণা নিয়ে, ভোট নিয়ে, রাজনীতি নিয়ে। যে সমস্ত ছেলেমেয়েরা যারা ক্যাম্পাসে সহাবস্থান করতে পারছেন না, জোর করে যাদেরকে মিছিল নিয়ে যাওয়ার কথা বলা হয়, তার কী ইমপ্রেশনটা নিয়ে বড় হচ্ছেন। আমাদের রাজনীতিকরা
যে আপনি 75% যেই জনগোষ্ঠীর কথা বললেন, যে যার মানে আমাদের তরুণদের কথা বললেন যে তারা দেশকে নিয়ে আশাবাদী। অবশ্যই দেশকে নিয়ে তো আমরা সবাই আশাবাদী হতে চাই। মানুষ তো মৃত্যুর আগেও তো শেষ মুহূর্ত তো বাঁচতে চায়, দেশটাকে নিয়ে অবশ্যই মানুষ এগোতে চায়। কিন্তু দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই ধরনের রাজনৈতিক ভাবনা চিন্তা আমাদের রাজনীতিকদের মধ্যে থাকার কথা, আমি প্রথমে বলেছি দেশটা নাই কেন, সেটা হচ্ছে একেবারে আপনার এটা আমার কথা নয়, মানে অনেকেই যে কথাটা বলে আমি ব্যক্তিগত ভিন্ন মত পোষণ করি না, সেটা হচ্ছে আমাদের রাজনীতিটা সত্যি সত্যি একবার নষ্ট, পচে গলে একবার যাচ্ছেতে অবস্থা হয়ে গেছে। এটা একজন অনেকে মানে যে পচা গম বলছে, পচা গম খাই না, পচা মন্ত্রী চাই না বললো না কয়েকদিন আগে, গম নিয়ে একটা কথা হলো। তো এই যে পচা গম এবং পচা মন্ত্রী দুটোর সাথে খুব সম্পর্কযুক্ত বিষয়। এই একটা নেতিবাচক ধারণা রাজনীতিকদের সম্পর্কে তৈরি হয়ে যাওয়াটা, এটা কিন্তু দেশের গণতন্ত্রের জন্য ভালো নয়। এবং এটা থেকে ওভারকাম করার মূলত দায়িত্ব হচ্ছে আমাদের রাজনীতিকদের। রাজনীতিকরা যখন খুব হিংসাশ্রয়ী রাজনীতি করেন, একজন আরেকজনের বিরুদ্ধে, এক দল আরেক দলের বিরুদ্ধে একেবারে যেই জঘন্য কথাবার্তা বলেন, এক ইংরেজি শব্দটা ভেনম বলা, যেটা একেবারে এই ধরনের কথাবার্তা শুনতে কি আমাদের এই জেনারেশন কি প্রস্তুত? আমার তো মনে হয় না, নিশ্চয়ই তারা প্রস্তুত। আমি রাজনীতির একজন কর্মী হিসেবে একটি দল করি, তো আমি নিজেকে খুব সম্মান বোধ করি না। আচ্ছা, আপনি তাহলে টের পাচ্ছেন যে আপনারা যে ধরনের রাজনীতি করছেন তরুণ প্রজন্ম সেটা পছন্দ করছে? আমি নিঃসন্দেহে টের পাই, অনুভব করি, এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য ভেতরে আমরা একটা ভীষণ চেষ্টা করছি। কারণ আমাদের জেনারেশনের তো অনেকটা সময় পার হয়ে গেল। আমরা যখন স্টুডেন্টদের সাথে কথা বলি তো অনেক সময় তখন বলি যে আর যাই করো, রাজনীতিতে জড়ায় না, মানে দ্যাট ইজ দ্য ইনফরমেশন উই গিভ। এবং অনেক রাজনীতিকরাও তাদের ছেলে মেয়েদেরকে রাজনীতিতে আনতে আগ্রহী হন না, শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক ব্যাপার স্যাপার না থাকে, অর্থাৎ আমার সিটে আর আমার মেয়ে দাঁড়াবে বা ছেলে দাঁড়াবে এই বিষয়টা ছাড়া সাধারণত পলিটিশিয়ানরা তাদের ছেলে মেয়েদেরকে আনতে। আমি আবার আসার চেষ্টা করবো আপনাদের কাছে। অনেকে হাত তুলেছেন কথা বলার জন্য, কিন্তু আমি আর আলাদা কোনো মন্তব্য না নিয়ে আপনাদের সামনে একটি প্রশ্ন রাখছি, আপনারা মনোযোগ দিয়ে এই প্রশ্নটি শুনবেন। প্রশ্নটি হচ্ছে, এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আপনারা কতজন মনে করেন যে বর্তমান যে রাজনীতি এটা আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছে না? কতজন মনে করেন এটা? আমি যা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন না, 99% কি 99%, অর্থাৎ 99 মনে কর। আচ্ছা, একজন বলছে 100%, মানে ওনারা 100% হবে না, মানে ওনারা মনে করছেন যে বর্তমান রাজনীতি ওনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না। আপনারা হাত নামান। আর আপনারা কতজন মনে করেন যে এখন যে রাজনীতি এটা আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছে? কতজন মনে করেন? হাত তুলবেন, একটু উপর করে হাত তুলবেন। আচ্ছা, কয়েকজন হাত তুলছেন, এর মধ্যে একজন দেখি তৃতীয় সারিতে। আপনি বলুন যে কেন আপনি মনে করছেন যে আপনার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে? ধন্যবাদ, আমার নাম রেজওয়ানা। আমি বলবো ডিজিটালাইজেশনের জন্য আমরা সব কিছু খুব সহজ হচ্ছে আমাদের কাছে, প্রত্যেকটা তথ্য, এবং আমরা পৃথিবীকে একদম হাতের কাছে পাচ্ছি। এটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় সফলতা এই সরকারের। এবং রাজনীতির ক্ষেত্রে আমরা অনেক কিছু জানতে পারি শুধু মাত্র ইন্টারনেট বা ডিজিটালাইজেশনের জন্য। আচ্ছা, এটার মাধ্যমে আপনার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বলে আপনি মনে করছেন। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখলেন যে এখানে আমাদের প্রায় 140 জনের মতো দর্শক আছে, মাত্র 3 জন মনে করছেন যে যেভাবে রাজনীতি হচ্ছে সেটাতে ওনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে, বাকিরা সবাই বলছেন যে না। শাহরিয়ার আলম, দেখলেন মনোভাবটা কেমন? অবশ্যই ধন্যবাদ। প্রশ্নটি আবার যদি স্মরণ করে নেওয়ার চেষ্টা করি যে বর্তমান রাজনীতির কতটুকু ধারণ করতে পারছে। আজকে আপনারা এখানে 140 জন উপস্থিত আছেন। রাজনীতি শুধুমাত্র একটি মানুষের ব্যক্তি স্বার্থের জন্য নয়, রাজনীতি শুধুমাত্র একটি জেলার বা একটি উপজেলার জন্য নয়, রাজনীতি সমগ্র বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য। আপনারা এখানে উপস্থিত যত ছাত্রছাত্রী আছে সকলেই 15 থেকে 30 বছর বয়স। 15 থেকে 30 বছর বয়স কথাটি 18 থেকে 30, সবাই ভোটার। ওই রিসার্চটা 15 থেকে 30 ছিল, সরি 18 থেকে 30। তার মানে হচ্ছে এখানকার যে মেইন এজ, এরা বাংলাদেশের শেষ সবচেয়ে বড় গণতন্ত্রের জন্য যে আন্দোলন 90-এর সে আন্দোলন দেখেননি, যে আন্দোলনের জন্য রিপন ভাইরা রাজপথে রাজনীতি করেছেন। তার 71 তো দেখেনি, 52 তো দেখেনি, প্রশ্নই আসে না। কিন্তু আপনারাই বুকে হাত দিয়ে বলুন যে আপনাদের সবচেয়ে বড় দাবি এই সময়ের মধ্যে যে শিক্ষা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাট প্রত্যাহার করতে হবে। আপনাদের সেই দাবির প্রতি শ্রদ্ধা রেখে রাজনীতির নেতৃত্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেটা প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছেন। এটা কি প্রমাণ করে না যে রাজনীতি কিন্তু তরুণ প্রজন্মকে ইনক্লুসিভ পলিটিক্সই করা হচ্ছে? এটা জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিলাম।
এর বাইরে শুধু রাজনীতি একটি বিষয়ের জন্য না, আপনার এলাকায় যে বিদ্যুৎটি ছিল না, আপনার এলাকায় যে গরিব মানুষটি ছিল, আপনার এলাকায় যে সুপেয় পানি ছিল না, আপনার এলাকায় মানুষ যে বিধবারা ভাতা পেত না, মুক্তিযোদ্ধারা ভাতা পেত না, এগুলির যে উন্নয়ন হয়েছে, এটা কি রাজনীতি নয়? আমরা রিপন ভাই যেটি বললেন হতাশার কথা, সেই হতাশার সাথে দ্বিমত করার কথা বলিনি আমি, এটা থেকে বেরিয়ে আসা না, ওই যে পচা রাজনীতি শেষ। এবং একজন শিক্ষিকা বলেছেন বা রিসার্চ ফেলো বলেছেন যিনি রাজনীতির জন্য আমি এটা শেষ করে দিই। আপনি শেষ করে আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে সরকার অনেক কিছু করছে, করতেই পারে সরকার, কিন্তু আমি একটি পরিসংখ্যান আমি একটা সার্ভে দেখছিলাম, আপনিও জানেন যে ব্রিটিশ কাউন্সিলের সেই সার্ভেটি যেটা 2010 সালে করা হয়েছিল, পরবর্তীতে ওনারা 2015 সালে আবার একই সার্ভে করেছেন। সেখানে 2010 সালে 70% মানে তরুণ প্রজন্মের 70% মনে করতেন যে বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে, কিন্তু এই 5 বছরে সেটা 10% কমে গেছে, এখন 60% মনে করছে যে বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে। এর কারণটা তাহলে কি? এখানে আপনার তথ্যে যেটা রয়েছে রিসার্চের কথা বলি, তবে তার আগের প্রসঙ্গটার আমি একটু শেষ করে দিতে চাই, তাহলে ভুল বুঝতে পারেন। সেটি হলো যে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ 2008-এর নবম জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচনী ইশতেহারটি দিয়েছিল 16 কোটি মানুষের জন্য, এই নির্বাচনের ইশতেহারের মূল প্রতিপাদ্যই ছিল তরুণদেরকে নিয়ে, ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে, যে কারণে ডিজিটাল শব্দটি এসছে। ডিজিটাল শব্দটি কিন্তু নট নেসেসারিলি একজন 60 বা 50 মানুষের জন্য নয়, ভবিষ্যতের জন্যই। আমরা আমাদের নীতি নির্ধারণী কাজে তরুণদেরকে ইনক্লুসিভ করেই করার চেষ্টা করি, কিন্তু রেজাল্ট সবসময় হয়তো দেয়া যায় না। কিন্তু রেজাল্ট যে এতটা হতাশাব্যঞ্জক এটা মনে করার কোনো কারণ নেই। ব্রিটিশ কাউন্সিল, অ্যাকশন এইড, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস এবং নেলসন বাংলাদেশ ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারা করেছিল যে কন্ডাক্ট 5000 জনের একটা সার্ভে, যাদের বয়স ছিল 15 থেকে 30। সামনের 15 বছরে বাংলাদেশ আরও প্রোগ্রেস করবে এরকম 75% বলেছেন 5000 জনের মধ্যে, এবং গত 5 বছরের মধ্যে বলেছেন 2% বলেছেন খারাপ হয়েছে, 12% বলেছেন অল্প খারাপ হয়েছে, কোনো পরিবর্তন হয়নি বলেছেন 8%, কনসিডারেবলি ইমপ্রুভ করেছে 23% বলেছেন, ইমপ্রুভ বলেছেন 50%, মানে 73% বলেছেন। এখানে বিষয়টা হচ্ছে যে ওনারা আশাবাদী যে বাংলাদেশ এরকম হতে পারে, বাংলাদেশের সম্ভাবনাটা আছে, কিন্তু দেশ সঠিক পথে যাচ্ছে না, সেটাই ওনারা সেই শতাংশটাই কমে গেছে। আমি ইনফ্যাক্ট একটা প্রশ্ন করতে চাই অডিয়েন্সের কাছে, সেটা হচ্ছে গিয়ে যে না, আশা অথবা আশা ছাড়া, মানে সেটা সবার এটা সাবজেক্টিভ ম্যাটার, হ্যাঁ, কিন্তু প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আপনারা যদি অ্যাকচুয়ালি যদি উন্নয়ন যদি দেখতে চান এবং যদি চান যে সরকার এবং রাজনীতি দুটাই যেন আপনাদের জন্য যেন রেসপন্সিভ যেন হন, তো আপনারা এটা যেটাকে আমরা ইংরেজিতে বলি বি আ পার্ট অফ দ্য সিস্টেম টু চেঞ্জ দ্য সিস্টেম, তো সেইখানে গিয়ে আমি প্রশ্ন জিজ্ঞেস করছি, আমি কাউকে আমি কি জানি পয়েন্ট করছি না ওইভাবে করে, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে আপনাদের কাছে যে সেখান থেকে কেন আপনারা সরে এসেছেন, কেন ওই সিস্টেমের মধ্যে দিয়ে কেন এটাকে বদলাতে চাচ্ছেন না? আচ্ছা, কেউ অনেকে হাত তুলেছেন, দেখি মাঝখানে আপনি তৃতীয় সারিতে, আপনি বলুন যে পরিবর্তন চান কিন্তু এই পরিবর্তনের অংশ হতে চান না কেন, নিজেই সে উদ্যোগ নেন না কেন? শাহনাজ সিদ্দিকী যেটি বলছেন। ম্যাম, এটার পারফেক্ট উত্তরটা হচ্ছে আমরা যখন চাই সেইটা বলার একটা প্ল্যাটফর্ম লাগবে, কিন্তু সেই প্ল্যাটফর্মে যে মানুষগুলো থাকে তাদের সাথে আমাদের জেনারেশন গ্যাপটা এত বেশি এবং নলেজ গ্যাপটা, যেটা কিছুক্ষণ আগে আপনি বলেছেন। সো আমাদের যে চিন্তাধারা বা মেন্টালিটিটা, যেটা আমরা অনেক বেশি লিবারেল চাই বা আমরা অনেক বেশি প্রোডাক্টিভ, মানে একদম প্র্যাকটিক্যাল লাইফে সেটা রিফ্লেকশন চাই, কিন্তু যাদেরকে আমরা বলবো, একে তো আমরা সেই প্ল্যাটফর্মটা পাই না, দ্বিতীয়ত সুযোগটি পেলেও তাদের সাথে আমাদের সেই গ্যাপটি এত বেশি থাকে, সেটি কোনো সত্যিকার প্রতিফলন হয়। শাহরিয়ার আলম বলছেন যে ওনারা আপনাদের কথা চিন্তা করে এই যে ডিজিটাল বাংলাদেশ স্লোগান, যে তরুণদের কথা চিন্তা করে অনেক কিছু করছেন, অনেক কিছু, সেটাকে আপনারা বিশ্বাস, যখন নির্বাচনী ইশতেহারে এই জিনিসটা দেওয়া হয় এবং আমরা এটা তো অনেক বেশি সাপোর্ট দিই, কিন্তু দিন দিন যখন তারা এই জায়গাটা থেকে সরে আসতে থাকে এবং এটার প্রতিফলন অনেক জায়গাতেই দেখি যে তরুণদের কথা চিন্তা করে আসছে, কিন্তু তরুণদের দাবিটা যখন রাজপথে গিয়ে অনেক বেশি আকারে হয় তখনই মানা হয়। শুরুতে যখন তাদের প্রতি সেই সম্মান বা সেই সুযোগটুকু দেওয়া হয় না, তখন আমরা কতটুকু বিশ্বাস রাখতে পারি যে তারা? ধন্যবাদ শাহরিয়ার আলম, আপনি 30 সেকেন্ডে যদি এর জবাব দেন যে রাজপথে আসলে তখন মানছেন, এমনিতে সম্মান দিচ্ছেন না। না, এখানে সরকার তড়িৎ যদি সিদ্ধান্ত নিতে পারে এটাকে মোস্ট এফিশিয়েন্ট বলা হয়, এটাই স্বাভাবিক, কিন্তু সবসময় সরকারের পক্ষেও কারেক্ট কি বলবো, মানে মানুষের মনের মধ্যে কি আছে এই জিনিসটাকে ধরা একেবারে ফার্স্ট মোমেন্টে সম্ভব হয় না। হ্যাঁ, রাজপথে নামতে হয়। এখানে যারা রাজনীতি করেছেন, বেশিরভাগ মানুষ যারা রাজনীতি করেন তারা কিন্তু রাজপথে আন্দোলন করে রাজনীতি করেছেন, কিন্তু আমি বলছি না যে প্রতিটা আন্দোলনের জন্য যেতে হবে, কিন্তু এই ভ্যাটের প্রশ্ন যদি বলি, এটাকে কিন্তু গুছিয়ে অর্গানাইজড ওয়েতে সরকারের সঠিকভাবে প্রেজেন্টও করা হয়নি।
জুন মাসে যখন বাজেটটি আসে, এটা এই প্রসঙ্গ বোধহয় আমরা বিতর্কে আনতে চাই না, কিন্তু তখন কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মালিকরা বসে সিদ্ধান্ত নিয়েছিলেন, তারা সেগুলোর প্রতি পরে দৃষ্টি দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে শাহরিয়ার আলম। আমি দর্শক শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বাংলাদেশ সংলাপে যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, আপনিও যদি এই বিষয়ে মতামত দিতে চান তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আমরা ফিরে এলাম, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নটি করবেন লিপি আক্তার। শুভেচ্ছা সকলকে। আমার প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের শিক্ষার সবগুলো স্তরে যে মান এখন রয়েছে তা ভবিষ্যতে দেশের জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে কি যথেষ্ট ভূমিকা রাখতে পারবে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ আপনাকে। শিক্ষার মান নিয়ে প্রশ্ন, এবং এই বিষয়টা নিয়েও যারা তরুণ প্রজন্ম তাদের মধ্যে প্রশ্ন আছে, অনেকে এগুলো নিয়ে প্রশ্ন করছেন। ডক্টর রিপন, এটা কি যথেষ্ট ভূমিকা রাখতে পারবে দক্ষ মানব সম্পদ উন্নয়নের জন্য? দেখুন, আমরা একসময় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন তখনকার আমাদের সময় তো এইভাবে মানে কম্পিউটার ইন্টারনেট এইভাবে ছিল না, তো আমরা শুনতাম আমাদের মুরব্বীদের কাছ থেকে এটা একটা প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। এটা কখন কিভাবে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো, কেন বলা হতো আমি জানি না, কিন্তু এটা শুনতে পছন্দ করতাম, ভাবতে পছন্দ করতাম। এখন এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে প্রোডাক্ট বেরোচ্ছে, সামগ্রিকভাবে আমরা বলছি না যে খুব খারাপ হচ্ছে, কিন্তু আমাদের যদি বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে যদি খুব তুলনা করতে চাই তাহলে কিন্তু আমরা খুব এগিয়ে যাইনি। এটা অত্যন্ত সত্য কথা। কেন এগিয়ে যাইনি এটা প্রশ্ন দেখা দরকার। আমাদের শিক্ষক সমাজ এখন একটা আন্দোলন করছেন, এখন আন্দোলন মানে একটা দাবির পর্যায়ে রয়েছেন, তারা মানে প্রতিবাদ করছেন। একটা স্পেশাল পে স্কেল তারা চেয়েছেন, বিশেষ পে স্কেল তারা চেয়েছেন। যাদের কাছ থেকে আমরা শিক্ষা চাবো, যারা ডিসেমিনেট করবেন, যারা জ্ঞান দান করবেন যে শিক্ষার্থীদেরকে, এই পেশায় যদি আমরা তাদেরকে যদি আকৃষ্ট করতে না পারি, তাদের জন্য খুব ভালো সুযোগ সুবিধা না থাকে, তাহলে কি খুব শিক্ষিত মানুষ, খুব উঁচু মাপের যারা খুব ভালো পড়াশোনা করেছেন, ভালো রেজাল্ট করেছেন, তারা কি শিক্ষকতা আগ্রহী হবে? নিশ্চয়ই হবেন না। তো যদি ভালো শিক্ষক না আসেন, ভালো শিক্ষার্থী কী করে হবে? ভালো শিক্ষক যদি না আসেন, শিক্ষা ব্যবস্থাপনা ভালো হতে পারে। এখানে কি বিষয়টা কি শুধু শিক্ষকের গুণগত মানের প্রশ্ন, নাকি এখানে অনেকে বলেন যে রাজনীতি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিচ্ছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা নেতিবাচক ভূমিকা? আমি তো মনে করি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভার্চুয়ালি কোনো রাজনীতি নেই। এখানে আমাদের সময়, এমনকি শাহরিয়ারা যখন রাজনীতি করেছেন তখন রাজনীতি ছিল, রাজনীতির চর্চা ছিল, শিক্ষকরাও আমাদের সাথে রাজনীতি করতেন, সেটা হচ্ছে আমাদের পরামর্শ দিয়ে অনেকটা আমাদেরকে দিক নির্দেশনা তারা দিতেন, একটা আলোকবর্তিকার মতো তারা কাজ করতেন। এখন সেই শিক্ষকদেরও সেই ভূমিকা নেই, অনেকে একেবারে দলবাজিতে নেমে গেছেন, কেউ ছাত্রদের মধ্যে সেই ধরনের রাজনীতি নেই। আমাদের ছেলেমেয়েরা যেই ছাত্র রাজনীতির নামে যা দেখছেন, এই যে শিক্ষক পেটানোর ব্যাপারটা যেটা দেখলেন, এই যে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে যে আপনার শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে ঘটনা ঘটলো, ডক্টর জাফর ইকবালের স্ত্রীকে যেভাবে অসম্মান করা হলো, এবং এটা প্রতিবাদ জানাতে যে তিনি যেভাবে বসে থাকলেন, না, আমি এটা রাজনীতির বিষয় দেখি না, আমি একজন শিক্ষকই দেখি। তিনি কিন্তু আমার দলের মনোভাবপূর্ণ শিক্ষক। বিষয়টি যেটা দাঁড়িয়েছে, এতে করে ছাত্র রাজনীতির সম্পর্কে একটা নেতিবাচক ধারণা অন্য জায়গায়, বিশ্ববিদ্যালয় ছাড়া প্রাথমিক, মাধ্যমিক, এই সমস্ত সেই জায়গাগুলো তো যে খুব ভালো শিক্ষক আসছেন তাও মনে হচ্ছে না। কারণ আমি বলেছি ভালো শিক্ষক আসতে হলে, ভালো শিক্ষককে টানতে হলে প্রণোদনা দিতে হবে। ধন্যবাদ আপনাকে। শাহনাজের দিকে না, এখানে শুধু শিক্ষক আর এই ইনফ্রাস্ট্রাকচারের কিন্তু ব্যাপার না, অনেক কিন্তু ছোট ছোট স্কুলে অনেক ভালোভাবে কিন্তু পড়াশোনা হচ্ছে। এটা কিন্তু একটা ভুল ধারণা যে একটা বিশাল বিল্ডিং লাগবে, 10টা এরকম ফ্যান্টাস্টিক টিচার লাগবে। আমাদের ইনফ্যাক্ট আমরা যে কথা খুব মজা করে বলতাম যে খুব খারাপ ছাত্ররা কিন্তু খুব ভালো শিক্ষক হয়। হ্যাঁ, সো এটা কিন্তু একটা খুব ভুল ধারণা যে খুব মেধাবী হলে কিন্তু সে সাথে সাথে টিচ করতে জানে। একটা হচ্ছে কি টিচিং, মানে পেডাগজি যেটাকে আমরা বলি, আরেকটা হচ্ছে কি কারিকুলাম। এবং আমরা যেটা দেখতে পারি যে ওয়ার্ল্ড ওয়াইড যেসব ধরনের নাকি এমপ্লয়মেন্ট ট্রেন্ডস দেখা যাচ্ছে টেকনোলজিতে, স্পেশালি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। কারণ এটা এরকম না যে ছেলেমেয়েরা পিছিয়ে আছে, তাদেরকে যারা নাকি তাদের যে টিচাররা, তাদের যে প্রফেসররা, তারা নিজেরাই কিন্তু নিজেদের মতন করে একটু রিসার্চ করেন না। আমি যখন নাকি আমি বিদেশে পড়াশোনা করে এসেছি এবং আমি দেখেছি যে আমার একজন প্রফেসররা সবসময় একটা স্যাবাটিক্যাল
নিতেন এই কারণে তারা যেন সারা বিশ্বের সাথে যেন তাল মিলিয়ে তারা যেন তাদের নিজেদেরকে টেকনিক্যালি রিসার্চ করে যেন তারা যেন এগিয়ে থাকতে পারে। কিন্তু হচ্ছে না কেন? এটা ঘাটতিটা কোথায়? এটা কি টাকা পয়সা নেই নাকি? টাকা পয়সা নেই যে একদম আমি কিন্তু সেটা বলবো না, কারণ আমি এটা খুব অনেস্টলি আমি বলি, যেখানে নাকি বেশিরভাগ প্রফেসররা অথবা মানে এটা দুই দিক থেকে আমি বলছি, মানে প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটির দিক থেকে, যেখানে নাকি একটা হচ্ছে কি যে স্ট্রাকচার মানে ওভারঅল স্ট্রাকচার পেডাগজি সব কিছুই অনেক প্রবলেম্যাটিক। আরেকটা হচ্ছে কি যে যেখানে নাকি প্রফেসরস আর মোর ইন্টারেস্টেড ইন ডুইং কনসালটেন্সি দ্যান টেকিং স্টুডেন্ট ক্লাসেস, সেখানে তো অফকোর্স একটা প্রবলেম হবে। ধন্যবাদ আপনাকে শাহানা সিদ্দিকী। দর্শকদের মতামত নেব বিষয়টিতে। সর্বশেষ সারিতে একজন। ধন্যবাদ। আমি প্রথমে বলবো হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কমিশন অনেক প্রশ্নবিদ্ধ। তারপর হচ্ছে ইউজিসি যেটা মঞ্জুরি কমিশন, সেটা হচ্ছে অনেক প্রশ্নবিদ্ধ। তার যে দায়িত্ব 5 জন লোকের 83টি পুরো যে বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেভাবে এখনো গঠন কাঠামো রয়ে গেছে। এখানে কোনো শিক্ষার মান নিয়ে আপনার মধ্যে একটা উদ্বেগ আছে, আপনি শিক্ষার্থী হিসেবে অনুভব করছেন সেটা, না? ধন্যবাদ। আমি বলছি সে বিষয়টি। আচ্ছা, দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নেই, ধন্যবাদ আপনাকে। এখানে ডান দিকে আরেকজন দর্শক, হ্যাঁ ডান দিকে মাঝামাঝি নারী দর্শক যিনি হাত তুলেছেন। উদ্বেগ অবশ্যই আছে, কারণ আমাদের বাংলাদেশে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে এখন একদম স্নাতকোত্তর পর্যন্ত সবচেয়ে বড় একটা বিষয় যে সেটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস। এটা হচ্ছে আমাদের দেশে মানে ক্লাস 5-এ যে মেয়েটা বা ছেলেটা সমাপনী পরীক্ষা দিচ্ছে, সেও আগের দিন প্রশ্নপত্র পাচ্ছে হাতে। সে পঞ্চম শ্রেণী থেকেই সে হচ্ছে এই যে আপনি তো আচ্ছা সেটা তো একটি বিষয় আছে, আপনি তো বিভিন্ন স্তর পার হয়ে এসেছেন না, প্রাথমিক মাধ্যমিক বিভিন্ন জায়গায় পাশ করেছেন। এখন যে অবস্থা আছে, যেভাবে পড়াশোনা হচ্ছে, যে মান কোয়ালিটি, সেটা নিয়ে কি কোনো চিন্তা মানে উদ্বেগ আছে আপনার মধ্যে? অবশ্যই আছে। আমরা ছোটবেলায় প্রাথমিক স্কুলে যখন পড়েছি, একটা গদ্য, সেই গদ্যের প্রত্যেকটা লাইন একজন শিক্ষক যেভাবে বুঝিয়ে আমাদেরকে পড়াতেন, এখনকার প্রাথমিক স্কুলে যে ক্লাসে হচ্ছে 100 জন ছাত্রীর জন্য একজন শিক্ষক। আচ্ছা, অনুপাতটা একটা বড় সমস্যা আপনি বলছেন। ধন্যবাদ আপনাকে। ডক্টর নাজনীন, সমস্যাটা কোথায়? আমাদের এ ব্যাপারে আসলে কোনো দ্বিমতের বোধহয় অবকাশ নাই যে শিক্ষার মানটা এখন একটা বড় প্রশ্নবিদ্ধ বা বড় একটা প্রশ্নের সম্মুখীন। তবে একথা ঠিক, আমরা আগের চেয়ে অনেক সুযোগ সুবিধায় কিন্তু এগিয়েছি। আমাদের কিন্তু যত ধরনের এখন অনেক গ্রামের স্কুলেও কম্পিউটার আছে, কিন্তু দেখা যাবে হয়তো কম্পিউটারের শিক্ষক নাই। অনেক উপকরণ তৈরি হয়েছে, বিল্ডিং হয়েছে, অনেক ফ্যাসিলিটিস হয়েছে, এবং আমি বলবো আসলে শিক্ষকের মানও উন্নত হয়েছে, সে কথা সত্য, শিক্ষকের সংখ্যাও বেড়েছে। তো বিষয়টা হচ্ছে যত পরিমাণে বাড়ার কথা ছিল ততটুকু করা সম্ভব হয়নি, এবং সেখানে এখানে শাহানা সিদ্দিকী বলছেন যে শিক্ষকদের আন্তরিকতা একটা বড় প্রশ্ন। আমি একটু আসি সে পর্যন্ত, সেটা হচ্ছে যে তাহলে আমরা উপকরণগতভাবে সুযোগ সুবিধার দিক থেকে অনেক দূর এগিয়েছি এবং এই আগানোটা দরকারও ছিল, কিন্তু উন্নত বিশ্বে যতখানি আগাচ্ছে আমাদের উপরের লেভেল পর্যন্ত ততটুকু এখনও এগোনো সম্ভব হয়নি। যেখানে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে যা সুযোগ সুবিধা আমরা তৈরি করেছি সেইটার সর্বোচ্চ ব্যবহার করতে পারছি না। সেটা শিক্ষকদের আন্তরিকতার অভাব আছে, তাদের যেটা বলছিল যে তাদের যে রেমুনারেশন প্রাপ্তি সেটার যে লিমিটেশন সেখানে আছে, এবং সবচেয়ে বড় যেটা আসলে সিস্টেম এমন হয়ে গেছে, অনেক নামকরা, আমি গ্রামের স্কুল বাদই দিলাম, শহরের অনেক নামকরা স্কুল কলেজ যাদের দেখবেন যে ওই নামটা দিয়ে এরপরে হচ্ছে প্রাইভেট টিউশনি সেইটা, এবং আমি নিজে আমার সন্তানকে পড়িয়ে দেখেছি নামকরা স্কুল কলেজে যে প্রাইভেট টিউশনিটাই হচ্ছে আসলে মোক্ষম অস্ত্র ভালো করানোর। তার মানে হচ্ছে এখানে কিন্তু শিক্ষকের মানের সমস্যা নেই, সেই শিক্ষক ঘরে যখন প্রাইভেট টিউশন দিচ্ছেন, মানের যে অবস্থা, এটা দিয়ে কি একটা দক্ষ মানব সম্পদ বাংলাদেশে ভবিষ্যতে গড়ে তোলা সম্ভব হবে? যদি আপনি পে করতে পারেন। আমরা যারা আমার বাচ্চাকে প্রাইভেট টিউশন দিতে পারছি, সে ভালো এডুকেশন পাচ্ছে এবং সে পরবর্তীতে ভালো একটা স্কুল কলেজে যেতে পারছে। আমি যেখানে একটু দ্বিমত করব সেটা হচ্ছে কি যে আমার যেরকম ছেলে সে ইংলিশ মিডিয়ামে পড়ছে, এরকম হতো যে আমি অনেক টাকা দিয়ে, যে আমি অনেক টাকা দিচ্ছি তো আমি অনেক ভালো সার্ভিস পাবো, এটাই তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আমাদেরকে শেখায়, তাই না? কিন্তু সেখানেও কিন্তু সেটা হচ্ছে না, সেটা হচ্ছে না। কিন্তু আমি যদি কম্পেয়ার করি যে আমার পাবলিক স্কুল কলেজ, বিশেষ করে প্রাইমারি স্কুলে আমাদের বাচ্চাকে পড়াতে বললে
আমরা চেষ্টা করব যে যথাসম্ভব প্রাইভেট প্রাইমারি স্কুলে পড়াতে, পাবলিকটাতে দিব না, কিন্তু কেন দিব না, কারণ অথচ সেখানে কিন্তু আমার খরচ কম, প্রি স্কুল ফ্যাসিলিটিস এখন আছে, কিন্তু যেটা হচ্ছে যে সার্ভিসটা সেভাবে দেয়া যায় না। সেটা শিক্ষকের আন্তরিকতা বলি, কোয়ালিটি বলি, এবং ওই যে মানসিকতাটা যে আমি ঘরের বাইরে যে পড়ালে সেখানে আমার আয়টা বাড়বে, তো এই জায়গাগুলোর জন্য আমি মনে করি যে কোয়ালিটির একটা প্রশ্ন সব জায়গাতেই আছে। ধন্যবাদ ডক্টর নাজনীন আপনাকে। আমি শাহরিয়ার আলম আপনার কাছে আসছি, তার আগে একজন দর্শকের মতামত নিয়ে আসি পঞ্চম সারিতে। হ্যাঁ, শিক্ষার মান নিয়ে আমরা সবাই চিন্তিত। এর প্রধান কারণ হচ্ছে ওয়ার্ল্ডের যে ফেমাস 2000 ইউনিভার্সিটির মধ্যে আমাদের দেশের কোনো ইউনিভার্সিটি নেই। সুতরাং এখানেই প্রশ্ন থেকে যায় যে মানটা কেমন। তবে এই ক্ষেত্রে একটা প্রশ্ন রয়ে যায় যে মানের আগে নিশ্চিত করতে হবে শিক্ষার যে বাণিজ্যিকীকরণ হচ্ছে, প্রাইভেট প্রোগ্রাম করা হচ্ছে, ক্রাশ প্রোগ্রাম করা হচ্ছে এবং কোচিংয়ের নামে যে কাজ করা হচ্ছে, এর জন্য দায়ী আমরা মনে করি আইনের সুষ্ঠু প্রয়োগ যদি শিক্ষা ক্ষেত্রে করা হতো এবং শিক্ষা ক্ষেত্রে যদি বরাদ্দ বেশি দেওয়া হতো, তাহলে হয়তো বা আমাদের ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ডের মধ্যে ভালো রেকর্ড করতে। ধন্যবাদ আপনাকে। শাহরিয়ার আলম আপনার কাছে আসি, উনি যে র্যাঙ্কিংয়ের কথা বলছেন, সম্প্রতি বিভিন্ন র্যাঙ্কিং বেরিয়েছে এবং একটি র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় পৃথিবীর 700টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই। অনেক ধরনের র্যাঙ্কিং হয়, কোনোটার মধ্যেই বাংলাদেশ স্থান পাচ্ছে না। তাহলে মানে এটার অবস্থাটা এখন কি দাঁড়াচ্ছে? বাংলাদেশ কি কোনো দক্ষ মানব সম্পদ দিতে পারবে ভবিষ্যতে? শিক্ষার বর্তমান যে মান, এটা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যথেষ্ট কিনা, আমার ব্যক্তিগত উত্তর হচ্ছে না, যথেষ্ট না। ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার, এখানে অস্বীকার করার কোনো উপায় নেই। তবে সরকার অনেক সীমাবদ্ধতার মধ্যে দিয়ে যায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে MBA পাস করেছি, তখন বাংলাদেশে একটা ইনস্টিটিউটে MBA পাস পড়ানো হতো। এখন স্বাভাবিকভাবে আমি যখন নিজে ব্যবসা শুরু করলাম, পরবর্তীতে যখন দেখলাম অনেকে আবেদন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের MBA, তারা বলছেন MBA, তখন একটু আগ্রহ জাগে যে আমরাও পড়েছি, এরাও পড়েছে, দেখি কি পড়েছে। দিস নো ম্যাচ আনফর্চুনেটলি, দু একটি বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশে 30-40টি বা 70-80টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়তো এটা পড়ানো হয়। কিন্তু যারা পড়ছেনও তাদেরকেও বুঝতে হবে যে একেবারে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী ওই MBA BBA পড়বেন আর কিছু পড়বেন না, যাতে কিন্তু এই MBA BBA-কে কোনো দিন জায়গা দিতে পারবে না। আমাদের বিজ্ঞানের প্রয়োজন, আমাদের ইতিহাসের প্রয়োজন, দর্শনের প্রয়োজন, ভাষাবিদের প্রয়োজন। কিন্তু এই শিক্ষার বর্তমান সরকার যেটি করছে, আমরা যেমন খাদ্য নিরাপত্তা কীভাবে করেছি, পুষ্টিতে দৃষ্টিপাত করার আগে খাদ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এখন পুষ্টি নিয়ে কথা হচ্ছে গত কয়েক বছর ধরে। শিক্ষার ক্ষেত্রেই তাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রতিটি জেলায় যেন একটি করে বিশ্ববিদ্যালয় হয়, আইদার প্রাইভেট অর পাবলিক। কিন্তু প্রাইভেট করার সাথে সাথেই প্রশ্ন আসে জবাবদিহিতার। এবং পাবলিক বিশ্ববিদ্যালয়েও আমি একটু সতর্কতার সাথেই বলতে হবে, রিপন ভাই বলেছেন শিক্ষকরা আন্দোলন করছেন, তারা স্বায়ত্তশাসিত এবং তারা নিজেরা চাকরির বয়স তাদের বাড়িয়ে নিয়েছেন। তারা সরকারি বেতন কাঠামোর সাথে মেলাবেন, আবার চাকরির বয়সসীমা বাড়িয়ে নিয়েছেন। আবার আমরা যদি আজকে হিসাব করতে বসি, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি আমি নিশ্চিত 3 শতাধিক উপরে শিক্ষকের তালিকা তৈরি করা যাবে যারা গত 10 বছর ধরে দেশের বাইরে বৃত্তির নামে উচ্চতর শিক্ষা নিতে গিয়ে দেশে ফেরেননি। তো এই জবাবদিহিতা যদি শিক্ষকরা নিশ্চিত না করেন, ইউজিসি যদি আরও শক্তিশালী না হয়, শিক্ষা মন্ত্রণালয় যদি এই স্বায়ত্তশাসিত হবার পরেও, যেহেতু আপনি স্বায়ত্তশাসিত থেকে ক্ষমতার অপব্যবহার করছেন, তাহলে আপনাকে কিন্তু আরেকজনকে দিয়ে আপনাদেরকে নিশ্চিত করতে হবে যে আপনারা ইউ আর বিহেভিং অল রাইট। তো এই কন্ট্রোলগুলি সামনের দিনে আনতেই হবে আমাদেরকে। তবে যে ভলিউমটি করা হয়েছে, এখন কোয়ালিটির দিকে আমাদেরকে যেতে হবে। ধন্যবাদ শাহরিয়ার আলম আপনাকে। আমি দর্শক শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপের যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে বিবিসি বাংলাদেশ সংলাপের পেজে আপনার মতামত দিতে পারবেন। ছোট্ট আরেকটি বিরতি নেবার সময় হলো, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সবাইকে আবারও স্বাগত বাংলাদেশ সংলাপে। আমরা এবারে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নটি করবেন রাগিব আহসান। ধন্যবাদ। আমার প্রশ্নটি হচ্ছে, নানা ক্ষেত্রে ইনোভেশন বা উদ্ভাবনে যেসব দেশ এগিয়ে, আধুনিক বিশ্বে তারাই উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে, কিন্তু বাংলাদেশের তরুণরা উদ্ভাবনের ক্ষেত্রে সরকারের কতটুকু সহযোগিতা পাচ্ছে? অনেক ধন্যবাদ আপনাকে। সম্প্রতি একটি গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2015 প্রকাশ করা হয়েছে, যেখানে পৃথিবীর ইনোভেটিভ কান্ট্রি হিসাবে 1 নম্বরে আছে সুইজারল্যান্ড, তারপরে ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্য, কিন্তু বাংলাদেশের নাম এখানে নেই বা থাকলো একেবারে শেষের দিকে। তাহলে সরকার আসলে কতটুকু সহযোগিতা দিচ্ছে ইনোভেশনের ক্ষেত্রে? শাহনাজ সিদ্দিকী। থ্যাংক ইউ। একটা হচ্ছে গিয়ে যে ইনোভেশনের ব্যাপারটা, কিন্তু এটা কিন্তু খুব নতুন আমাদের জন্য,
ওকে একটা এই হিস্ট্রিটা একটুখানি বুঝতে হবে। আমি বেশি ইতিহাস এখানে টানবো না, কিন্তু যেটা হয়েছে যে আসলে আমরা এখন যেহেতু একটা পলিটিক্যাল ইকোনমিতে এসেছি যেখানে নাকি সায়েন্স টেকনোলজি এখন এটার উপর অনেক গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে, ওকে, কিন্তু এটাকে ওই ম্যাচিওরড স্টেটে নিয়ে যাওয়ার জন্য সেটাতে কিন্তু আমাদের সবারই কিন্তু সময় লাগবে। আমরা যেটাকে বলি টেকনিক্যাল টার্মে যে একটা ইকোসিস্টেম, শুধুমাত্র কিন্তু পড়াশোনা না, এই যে একজনের সাথে কথাবার্তা বলা, যে নাকি অ্যাকচুয়ালি টেকনোলজি নিয়ে বুঝে জানে, হ্যাঁ, তার থেকে কিছু একটা শেখা, তার থেকে কিছু একটা জানা এবং সেটাকে তারপরে অ্যাপ্লাই করা, এটাও কিন্তু একটা বিশাল বড় একটা জিনিস। যে কারণ আমি যখন নাকি সত্যি করে বলি যে আমার হাতে গোনা বাস 5-6 জন মানুষ চিনি আমি টেকনোলজি ওয়ার্ল্ডে, যার সাথে নাকি আমি কথা বলে মনে করি যে তার থেকে আমি আসলে নতুন কিছু একটা শিখেছি। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে সে আমার কোনো আইডিয়া চুরি করবে না, কারণ আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যেহেতু এখানে অত ভালো করে দেওয়া নাই বলে, কারণ টেকনোলজি ইনোভেশনের সাথে কিন্তু আইপির একটা মানে এই যে ইনোভেশন করার জন্য সরকার কি কোনো সাপোর্ট দিচ্ছে বাংলাদেশে? না, ডেফিনেটলি প্রচুর, মানে ওই একটা যে বেস যেটা দেওয়ার কথা সেটা কিন্তু হয়েছে, একদম যে হয় নাই সেটা কিন্তু বলবো না, কিন্তু এই ইনিশিয়েটিভগুলো, এটা তো আমার প্রশ্ন আছে যে কারা আসলে এগুলো নিয়ে চিন্তা করছে। কারণ যারা নাকি ধরেন সিলিকন ভ্যালি যারা নাকি বানিয়েছে তারা কিন্তু মানে এক হচ্ছে কি অনেকগুলো ইঞ্জিনিয়ার্স, অনেক ধরনের ভিসি আমরা যেটা বলি ভেঞ্চার ক্যাপিটালিস্ট, যারা নাকি অনেক ধরনের টেস্টিং করে কিন্তু তারা বুঝতে পেরেছে যে কোন ধরনের বিজনেস মডেল কাজ করে টেকনোলজির জন্য, কোন ধরনের টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম করতে হবে যেন অন্য ইয়াং কোডাররা আসতে পারে, ইয়াং টেকনোলজি যারা নাকি মানে কম্পিউটার সায়েন্টিস্টরা আসতে পারে, সো ফোর্থ। কিন্তু বাংলাদেশে কিন্তু এখনও সেই ধরনের চিন্তাধারাও হয় নাই। এবং আমি যেটা বলবো যে আমার কাছে যে টেকনোলজিক্যাল জায়ান্ট যারা পৃথিবীব্যাপী, তারা যদি বাংলাদেশে আসতে চায়, ইনভেস্ট করতে চায়, বা এখান থেকে যদি কেউ উঠে গিয়ে বা সেইখানে গিয়ে ওই লেভেলে গিয়ে যেতে চায়, আমরা দেখছি অনেক ভারতীয়রা সেখানে কাজ করছে, হ্যাঁ, বিভিন্ন দেশে, সাউথ এশিয়ান কান্ট্রি অনেকে আছে, এখান থেকে কি সেটা সম্ভব বাংলাদেশ থেকে? সেটা যে সম্ভব সেটা অবশ্যই সম্ভব, কারণ যেটা হচ্ছে গিয়ে যে টেকনিক্যাল নলেজ কিন্তু এখন শুধুমাত্র ক্লাসরুমে গিয়ে কিন্তু সেটা কিন্তু শেখা না, এখন আপনাদের হাতে যেরকম মানে সবাই কিন্তু অনলাইন অনেক কিছুই পড়তে পারে, এটা কিন্তু আপনাদেরও একটা নিজস্ব একটা রেসপন্সিবিলিটি যে আমি যদি এই সেক্টরে থাকতে চাই আমি আমার নিজেকে কিভাবে গড়ে তুলতে পারি। ধন্যবাদ শাহানা সিদ্দিকী। ডক্টর রিপন, দেখুন, আমাদের দেশে একটা বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় রয়েছে। ইনোভেশন করার জন্য ইন্সপাইরেশন ইম্পর্ট্যান্ট, প্রণোদনা খুব খুব জরুরি। ব্যক্তিগত উদ্যোগ থেকে অনেকেই নিজে অনেক ভালো কাজ করছেন, অনেক উৎকর্ষতা বৃদ্ধি করছেন। আমাদের দেশের ছেলেরা মেয়েরা অনেকেই বুয়েট অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাইরে যে একেবারেই কিছু করছেন না তা বলা যাবে না, বরং অনেকে ভালো করছেন। বিভিন্ন কম্পিটিশনগুলোর রেজাল্ট যদি আমরা দেখি, পার্টিকুলারলি কম্পিউটার রিলেটেড বিষয়গুলোতে, সেখানে আমাদের ছেলেমেয়েরা সার্টেনলি অনেক প্রগ্রেস করছেন। কিন্তু এটার ক্ষেত্রে যে ইনসেন্টিভটা সরকারের তরফ থেকে আসা উচিত, যেভাবে দেওয়া উচিত, সেটা হয়তো আমাদের রাষ্ট্র হিসেবে আমরা অনেকটা ধনী রাষ্ট্র নই, তো রাষ্ট্রের ক্যাপাসিটির মানের সমস্যা সংকট থাকে। তবে আমি মনে করি অন্যান্য ক্ষেত্রে অপচয়গুলো যদি হ্রাস করা যায়, দুর্নীতি যদি হ্রাস করা যায়, চৌর্যবৃত্তি দুর্বৃত্তপনা যদি বন্ধ করা যায়, তাহলে আমার মনে হয় যে এই খাতে আমরা যদি প্রণোদনা দেই তাহলে নিঃসন্দেহে আমাদের এখানে ইনোভেশনের বিষয়গুলোতে অনেকেই বেশি আগ্রহী হবেন। এবং এটা তো একেবারেই খুব নিজের তরফ থেকে আসার কথা, ভেতর থেকে আসার কথা, কিন্তু রাষ্ট্র এবং সরকারকে এবং কিছু কিছু প্রতিষ্ঠান থাকে যে প্রতিষ্ঠানগুলো তাদেরকে সহযোগিতা করার কথা। ডক্টর নাজনীন, যে ব্রিটিশ কাউন্সিলে যে সার্ভেটার কথা বলছিলাম, যে একে তো ইনোভেশনের একটা ব্যাপার, কিন্তু বাংলাদেশের তরুণরা যে কোনো ধরনের উদ্যোগ নিতেও তারা চান না, তারা মনে করেন যে এটা খুবই একটা রিস্কি ব্যাপার, 75% এরকম মনে করেন। এটার কারণটা হচ্ছে যে আমরা যে অর্থনৈতিক অবস্থার ভেতর থেকে এসেছি, আমাদেরকে যেভাবে মানুষ করা হয় তাতে হচ্ছে যে তোমাকে অর্থনৈতিক এরকম একটা নিশ্চিত জায়গায় যেতে হবে। নতুন উদ্যোগ নেওয়া মানেই তো রিস্ক অবশ্যই সেটার সাথে আছে, কারণ সেই উদ্যোগটা সফলও হতে পারে, বিফলও হতে পারে। কিন্তু ছোটোবেলা থেকে আমাদেরকে নতুন উদ্যোগ না, তোমাকে এই পেশায় যেতে হবে, এটা পড়তে হবে, বা কারণ তো একটা নিশ্চিত ইনকাম পাবে। আমার খেয়াল আছে ছোটোবেলায় গান শিখতে চাইলে বলতো যে গান করে পয়সা অর্জন করা যায় না। এখন অনেকে দেখি বলে যে না, গান শিখলেই তো ভালো হতো, কারণ ওইখানে শিল্পীর অনেক মিডিয়া এবং অনেক কিছু তৈরি হয়েছে। সমস্ত ব্যাপারে ইনোভেশন বা এই ধরনের এন্টারপ্রেনিয়রশিপের ক্ষেত্রে সাপোর্ট করতে হয়, সেটা কি হচ্ছে? আসলে আমরা যদি যাই তাহলে সব 100 and everything আমরা বলতে পারি সরকারের দায়িত্ব।
কিন্তু সেখানে করছে যে সব কিছু সরকার তো করে দিবে না। ইনোভেশনের জায়গাটা কিন্তু আজকে এসে আমাকে একটা কম্পিটিশনে পাঠিয়ে দিবে তা না, এটা কিন্তু শুরু হয় অনেক আগে থেকে। একটা ছোট বাচ্চাকে ক্রিয়েটিভ করে গড়ে তোলা, সেটা কিন্তু এডুকেশন সিস্টেমের মধ্যে। আমরা ছোটোবেলা অনেক কিছু এথিক্যাল জিনিস পড়েছি, সদা সত্য কথা বলবে, অনেক ধরনের জিনিস পড়ে আসছি। এখন ওই কাকের ছাও বকের ছাও এগুলো পড়ছি আমরা স্কুলের মধ্যে। আমরা যে ওখান থেকে যে সে ইনোভেটিভ ওয়েতে পড়বে, মুখস্থ করার থেকে আমরা এখন কিছুটা যে সৃজনশীল প্রশ্ন নতুন, কিন্তু যেটা কিন্তু আমি মনে করি একটা শুরু। তো আমি এই ব্যাপারে ইনোভেশনের জায়গাটাতে আমি ভীষণ অপটিমিস্টিক বাংলাদেশের জন্য। আমি মনে করি যে আমাদের অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে, একটু জাস্ট শেষ করে দিই, অগ্রগতির সাথে সাথে ইনোভেশন হবে, এবং সেই জায়গাটাই আসলে তরুণ প্রজন্ম যেখানে সবচেয়ে বেশি আসার জায়গা, সেটা হচ্ছে ইনোভেশনে আমাদের এগিয়ে। খুব তাড়াতাড়ি এটার সাথে আমি অ্যাড করব যে আপনারা যদি সবাই, কিন্তু আমি যখনই এরকম ইনোভেশন প্ল্যাটফর্মে যাই তখনই কেউ না কেউ হাত তুলে বলবে যে সে স্টিভ জবস হতে চায়, তাই তো? কিন্তু কেউ কিন্তু দেখে না যে স্টিভ জবস যে তার নিজের কোম্পানি থেকেও যে তাকে বের করে দেওয়া হয়েছিল একটা পয়েন্টে, এবং সে যে এরকম একটা সিচুয়েশন হতাশ হয়ে যায়নি, এবং তার সাথে সরকার কিন্তু তার জন্য তখন কিছু করেনি। সে এবং তার বন্ধুরা মিলে যা করতে পেরেছে সেটা কিন্তু একজনের তাদের গ্যারাজে বসে। তো সেখানে কিন্তু ওই পয়েন্টেও কিন্তু আমেরিকাতে কিন্তু ওই সাপোর্ট সিস্টেমটা ছিল না, যে এরকম ধরনের আমাদের তরুণ প্রজন্ম কিন্তু আমি মনে করি অনেক এনথুজিয়াস্টিক, এত বাধার মধ্যে জাস্ট ইউ ক্যান ডু ইট। ধন্যবাদ আপনাকে। দেখি কয়েকজন দর্শকের মতামত নেব। পেছনের দিকে একজন দর্শক, হ্যাঁ, নারী দর্শক যিনি হাত তুলেছেন। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্যে। ইনোভেশনের ক্ষেত্রে যে কথাটা বলা হচ্ছে যে আমাদের বাংলাদেশ অনেক পিছিয়ে ইনোভেশনের ক্ষেত্রে, কিন্তু এটা কেন পিছিয়ে? একজন শিশু অবস্থা থেকে তার মেধাটা বিকাশ শুরু হয়, কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাই এত নড়বড়ে যে একটা বাচ্চাকে সেই উপযোগী করে তোলাটাই সম্ভব হয় না। কারণ একটা প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমাদের একজন শিক্ষক নিয়োগ যখন করা হয় তখন দেখা যায় যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। একজন এসএসসি পাস করা ছেলে মেয়ে একটা শিশুকে কি ধরনের ইনোভেশনে উদ্বুদ্ধ করতে পারবে, এটা নিয়ে আমার সন্দেহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক তৃতীয় সারিতে। ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আসলে আমরা ইনোভেশন বলতেই টেকনোলজিক্যাল যে ইনোভেশন, কম্পিউটার, এই ধরনের সফটওয়্যার এগুলো বুঝি, কিন্তু আসলে ইনোভেশন তো অন্যান্য কিছু হতে পারে। যেমন একটা ইওনো অফিসে, ডিসি অফিসে তথ্য প্রাপ্তি বা সেবা প্রাপ্তির ক্ষেত্রে যে ধরনের ঝামেলা হয় বা যে ধরনের ভোগান্তি হয়, সেটা রিডিউস করার জন্য তো কোনো কিছু একটা ইন্ট্রোডিউস করা। তো আমার সৌভাগ্য হয়েছে যে বেশ কিছু ডিজিটাল ইনোভেশন ফেয়ারে, জেলা ডিজিটাল ইনোভেশন ফেয়ার কন্ডাক্ট করার, আইসিটি, সেখানে আমি দেখেছি কি যে ঢাকায় যেভাবে আওয়াজ করা হয়, সেন্ট্রালি ইনোভেশন যেভাবে আওয়াজ করা হয়, কিন্তু মফস্বলে একটা জেলাতে বা উপজেলায় সে ধরনের কোনো কিছুই না। জাস্ট একজন ডিসিকে 1 লাখ টাকার একটা ফান্ড দিয়ে দেওয়া হয়, ওনাকে বলা হয় এটা অ্যারেঞ্জ করার জন্য। কিন্তু আসলে যে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা বা যে স্কুল কলেজ থেকে ইনোভেশনটা সাবমিট করে সেখান থেকে যে ন্যাশনাল একটা তৈরি করা, সেই কাজগুলো আসলে ওই সচেতনতা হয় না। তাই মনে করি আমাদের সব ক্ষেত্রেই, শিক্ষা ক্ষেত্রে বা অন্যান্য সরকারি সব ক্ষেত্রেই ইনোভেশনটাকে পপুলারাইজ করতে হবে। ধন্যবাদ আপনাকে। শাহরিয়ার আলম, আপনি যে ডিজিটাল ইনোভেশন বা ইনোভেশনের যে র্যাঙ্কিংয়ের কথা বলেন, আমি কুইকলি মোবাইল ফোনটা অন করে আমি ইন্টারনেটে চেক করে নিলাম। বাংলাদেশের পেছনে আছে পাকিস্তান, নিকারাগুয়া, নেপাল, জিম্বাবুয়ে, ভেনিজুয়েলা, ইয়েমেন, মিয়ানমার, নাইজার, গিনি, সুদান। এর মধ্যে 8টি রাষ্ট্র বাংলাদেশের চেয়ে পার ক্যাপিটা ইনকামে বেশি, কিন্তু বাংলাদেশ এদের চেয়ে ইনোভেশনে এগিয়ে আছে। দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 129। হ্যাঁ, তার পেছনে আরো প্রায় 12টি দেশ আছে, কিন্তু সেগুলো বাংলাদেশের জন্য উদাহরণ নয়। এক্সকিউজ মি, তোমরা কি হাসছো বাংলাদেশ পিছিয়ে আছে এটা শুনে? এটা খুবই হতাশার কথা হবে কিন্তু। আর তোমরা যারা বলছো বাংলাদেশ ইনোভেশন এগিয়ে নেই, ডক্টর মঞ্জুর যিনি পাটের জেনোম আবিষ্কার করেছেন, বাংলাদেশের এই প্রাথমিক স্কুল থেকে পড়েই, এই বিশ্ববিদ্যালয় থেকে পড়েই বাংলাদেশের অবকাঠামো ব্যবহার করি। বাংলাদেশে এখন ড্রাউট রেজিস্ট, মানে পানি কম লাগে এরকম ধান উদ্ভাবন হয়েছে, কারণ আমাদের দেশে বৃষ্টি কম হয়। বাংলাদেশ ইরির সহায়তায় বাংলাদেশের কৃষকরা এটা করেছেন। বাংলাদেশের সাতক্ষীরার কয়েকদিন আগে একটি ভাই যে একটা সি প্লেন আবিষ্কার করলেন, উনি কোন স্কুলে পড়েছেন, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, কোন ইনকাম গ্রুপের ফ্যামিলি থেকে উনি এসেছেন? এটার জন্য লাগে শুধু পার্সোনাল উইল পাওয়ার। যেই দেশ পৃথিবীতে একমাত্র দেশ যারা ভাষার জন্য রক্ত দিয়েছে, যারা যথেষ্ট অস্ত্র না থাকার পরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে ঘোষণা দিয়ে, সেই দেশে তরুণ সমাজ যদি হতাশাজনক কথা বলে, এটা কিন্তু রাজনীতিবিদ হিসেবে আমার ভালো লাগার কোনো কারণ নেই। এবং একটি কথা বলি, এই যে ডিসি সাহেবরা যে 1 লক্ষ টাকা করে পাচ্ছেন ইনোভেশন ফেয়ার করার জন্য, আজকে থেকে 4 বছর আগে সেটাও তারা পেতেন না। সরকার এটা করছে। এই ডিজিটাল ইনোভেশন ফেয়ার ঢাকাতে যেটা হচ্ছে, এটাও তো একদমই হতো না, গত 5 বছর ধরে হচ্ছে। সামনের দিনে বাংলাদেশে ভবিষ্যতে
ইন্টারনেটের বলি, তথ্য প্রযুক্তির বলি, আরও ভালো ভালো বড় বড় ইনোভেশন কিন্তু বের হয়ে আসবে, তাদের মধ্যে দিয়ে আসবে। আমার শাহনাজ সিদ্দিকী আপনি যোগ করতে চান? হ্যাঁ, খুব তাড়াতাড়ি বলবো যে ইনোভেশনের সাথে কিন্তু একটা বড় সম্পর্ক আছে মেয়েরা কতটুকু সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আসে, এবং সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু সরকারের কোনো হাত নেই, এখানে কিন্তু বাবা মা। আমার চোখের সামনে কয়েকটা ব্রিলিয়েন্ট মেয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, তারা কিন্তু 9টা 5টা চাকরিতেই চলে গেল। হ্যাঁ, আমরা যে একটা ইনোভেটিভ একটা জায়গা থেকে যে কাজ করছি, তারা কিন্তু ওখানে থাকতে পারলো না সিম্পলি বিকজ তাদের বাবা মার জন্য। সেখানে কিন্তু সরকারের কিছু করার নেই, এটা একটা সামাজিক প্রেশার। ধন্যবাদ শাহনাজ সিদ্দিকী আপনাকে। আমার হাতে সময় শেষ হয়ে গেছে, সেই কারণে অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। যেমনটা আগেই বলছিলাম, বিবিসি বাংলাদেশ সংলাপের চলতি সিজনে এটি হচ্ছে সর্বশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য টিসিবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্প্রচার সহযোগী চ্যানেল আই, তার কর্তৃপক্ষ এবং কর্মীদেরকেও। ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের, যারা আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন এবং এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন। বিবিসি বাংলাদেশ সংলাপের অনুষ্ঠানগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে ইউটিউবেও আপনারা দেখতে পাবেন। বাংলাদেশ সংলাপ নিয়ে ভবিষ্যতে আবারও কখনো ফিরে আসার আশা করছি। সে আশা রেখে আজ এখানে বিদায়।